উত্তরবঙ্গ বাঙালির পর্যটনের একটি প্রিয় ডেস্টিনেশন। একদিকে পাহাড়, অন্যদিকে আবার ডুয়ার্স। বঙ্গের মানুষ ছুটি পেলেই যেমন ছুটে পালায় একদিকে পুরীতে, তেমন বিশেষ করে গ্রীষ্ম আসলেই বাঙালির ডেস্টিনেশন হয়ে ওঠে পাহাড়। সে কারণে এই মুহূর্তে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে টিকিট প্রায় নেই বললেই চলে। পর্যটকদের কাছে যেমন উত্তরবঙ্গ অত্যন্ত প্রিয়, ঠিক তেমন আবার রাজনীতির ব্যাপারীদের কাছেও উত্তরবঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে তো বটেই। কারণ রাজ্যের দক্ষিণ প্রান্তে ঘাসফুল ফোটাতে তারা সক্ষম হলেও উত্তরের উর্বর জমিতে পদ্মের চাষ শাসক দলের কাছে এখনো মাথা ব্যথার কারণ। তাই আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কি উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল? সদ্য উত্তরবঙ্গের দুই নেতার তৃণমূলে যোগদান করায় কি সেই জল্পনা আরও জোরদার হয়েছে? উত্তরে হাওয়ায় ঘাস বনে লাগবে কি দোলা? পদ্মগড়ে ফুটবে কি ঘাসফুল? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের স্বাগত জানাই। উত্তরবঙ্গের রাজনীতি বরাবরই একটু আলাদা। ভরা বাম জামানাতেও উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় ছিল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। ২০১১ বিধানসভা নির্বাচনে রাজ্যে পট পরিবর্তনের সময় উত্তরে বামেদের দেওয়ালে ফাটল ধরিয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০১৬ বিধানসভা নির্বাচনে সেই একই ধারা অব্যাহত থাকে। উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ২৪টি আসন দখল করেছিল তৃণমূল, ২টি আসন পেয়েছিল মাত্র বিজেপি। আর রাজ্যে প্রথমবার বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াইয়ে ২৪টি আসন যায় তাদের দিকে, ৪টি পেয়েছিল অন্যান্য, যার মধ্যে জেজিএমও ছিল। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনেই সমীকরণটা একেবারেই বদলে যায়। যেখানে ৫৪টি বিধানসভায় মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি, সেই বিজেপি আবার ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ওই ৫৪টি বিধানসভার অন্তর্গত ৮টি লোকসভার মধ্যে ৭টি কেন্দ্র দখল করে নেয়। এই প্রথম উত্তরবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় বামেরা। তৃণমূলের দখলেও উত্তরবঙ্গের একটি আসনও আসেনি। একমাত্র মালদা দক্ষিণ আসনটি কংগ্রেস তার নিজেদের দখলে রাখতে পেরেছিল। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচন, আবার তৃণমূল কিছুটা তাদের অবস্থান ফিরে নিতে সমর্থ হয়। ৫৪টি আসনের মধ্যে ২০২১-এর ফলাফল যদি আমরা দেখি, তাহলে দেখব যে তৃণমূলের দখলে গিয়েছিল সে সময় ২৪টি আসন, আর বিজেপির দখলে গিয়েছিল ৩০টি আসন। এরপর ওই আসনগুলোর মধ্যে বেশ কয়েকটি আসনে, বিশেষ করে ৪টি আসনে উপনির্বাচন হয়। আর এই ৪টি আসনে উপনির্বাচনে ৪টিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ফলে উত্তরবঙ্গে তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় ২৮টি, অন্যদিকে আবার বিজেপির আসন কমে গিয়ে দাঁড়ায় ২৬টি। এই অবস্থায় ২০২৪-এর শেষ লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে। এই লোকসভা নির্বাচনে আবার বিজেপির থেকে কোচবিহার আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে ১৯-এর থেকে উত্তরবঙ্গে একটি আসন কমেছে এবার বিজেপির। আর এই অবস্থায় এবার উত্তরবঙ্গকেই পাখির চোখ করতে চলেছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। দক্ষিণবঙ্গে তাদের শক্তি নিয়ে তারা অনেকটাই নিশ্চিত, কিন্তু উত্তরবঙ্গের সংগঠন থেকে জনমানসে নিজেদের অবস্থান, এই সব কিছু সুনিশ্চিত করা এখনো বোধহয় পুরোটা হয়ে ওঠেনি ঘাসফুলের। উত্তরবঙ্গের দুই নেতা জন বার্লা এবং শঙ্কর মালাকারকে নিজেদের দলে এনে কি তবে বাজিমাত করতে পারবে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নটা এখন উত্তরের অন্দরে ঘুরে বেড়াচ্ছে। এই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু কিভাবে তা বোঝার আগে আমাকে একটু উত্তরবঙ্গের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটটাকে বুঝতে হবে। তার কারণ দক্ষিণের সঙ্গে উত্তর বা উত্তরের সঙ্গে দক্ষিণ
আমরা যদি মেলাবার চেষ্টা করি তাহলে কিন্তু মিলছে না। আমরা যদি দেখি যে এই উত্তর আর দক্ষিণের বিভাজনটা আজকে মৌখিকভাবে শুরু হয়েছে বটে, কিন্তু সেটা শুরু হয়েছিল একেবারে বাম আমল থেকে। মূলত কলকাতা কেন্দ্রিক রাজনীতি যা দীর্ঘদিন অবহেলিত করে রেখেছিল গঙ্গার ওপারের জেলাগুলিকে। খেয়াল করে দেখুন, গঙ্গার ওপার থেকে মালদা জেলা শুরু হচ্ছে এবং একদম গিয়ে আলিপুরদুয়ার গিয়ে শেষ হচ্ছে। এই যে পরপর পরপর উত্তরবঙ্গের জেলাগুলো, এই জেলাগুলোতে একসময় সেখানকার মানুষরা বলতেন যে উন্নয়নের ধারা ওই গঙ্গার পাড়ে এসে থমকে যায়, গঙ্গা পেরিয়ে আর ওপারে যায় না। আবার যখন বাম আমল ছিল তখন তাদের মূল কেন্দ্রবিন্দু ছিল মহাকরণ, বা অন্যান্য যে সরকারি দপ্তরগুলো ছিল তাও মোটামুটি করে কলকাতা কেন্দ্রিক। এবার খেয়াল করে দেখুন, একজন আলিপুরদুয়ারের কোনো একজন ব্যক্তি তিনি কোনো একটা সরকারি কাজে যদি কলকাতায় আসেন, সারা রাত জার্নি করে তাকে আসতে হবে। আসার পর তিনি জানতে পারলেন যে তার কাজটি আজকে হবে না। মানে বুঝতে পারছেন সেই মানুষটার কি পরিস্থিতি তৈরি হতো। তো এরকম একাধিক অসুবিধে ছিল। এর মাঝখানে একটি মানুষ হঠাৎ করে এক অন্য ধারা পরিবর্তন করলেন। কে তিনি? তিনি হলেন গনি খান চৌধুরী। এই গনি খান চৌধুরী যখন মন্ত্রী ছিলেন সেই সময় আমরা দেখেছি তার কৃতিত্বে মালদা জেলা ভারতবর্ষের ম্যাপে চিহ্নিত হয়ে যায়। বেশ কিছু উন্নয়নের মুখ দেখেছিল এই গনি খান চৌধুরীর কৃতিত্বে মালদা জেলা, কিন্তু তারপর থেকে অর্থাৎ 2 দিনাজপুর থেকে একেবারে আলিপুরদুয়ার মানুষের কাছে পৌঁছয়নি সরকারি উন্নয়নের ছিটে ফোটাও। আর এই বঞ্চনাই উত্তরবঙ্গ জুড়ে সৃষ্টি করেছিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। কি ছিল সেই আন্দোলন? একাধিক দিক থেকে উত্তর এবং দক্ষিণের মধ্যে পার্থক্য স্পষ্ট। বিশেষ করে উত্তরবঙ্গ তার ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ভূদৃশ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণভাবে জাতিগত কারণে রাজ্যের দক্ষিণ অংশ আর তার থেকে অনেকটাই আলাদা এই উত্তরাংশ। নেপাল একদিকে, ভুটান আরেকদিকে, আবার বাংলাদেশ। এই 3টি দেশের সীমান্ত দিয়ে আবদ্ধ হয়ে রয়েছে গোটা অঞ্চলটি। মূলত উত্তরবঙ্গে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসা মানুষের একটা বড় অংশ বসবাস করেন। মূলত দীর্ঘদিনের বঞ্চনা আর উপজাতি, জাতিগত বৈচিত্র্যের কারণে বারবার পৃথক রাজ্যের দাবি উঠেছে এই উত্তরবঙ্গ থেকে। দার্জিলিং ভিত্তিক গোর্খাল্যান্ড আন্দোলন যা বহু বছর ধরে পাহাড়কে অশান্ত করে রেখেছিল। অন্যদিকে আবার গ্রেটার কোচবিহার, প্রতিবেশী রাজ্য অসম বাংলার কান্তাপুরী আন্দোলন বারবার অশান্ত করেছে উত্তরবঙ্গকে। বাম আমলে 80-র দশকে সুভাষ ঘিসিংয়ের নেতৃত্বে গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হয় পাহাড়। হিংসাত্মক আন্দোলনে প্রাণ যায় বহু মানুষের। এরপর 1988 সালে দার্জিলিং গোর্খা পার্বত্য কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে সাময়িকভাবে সমস্যার সমাধান করা হয়। কিন্তু 2004 সালে 4র্থ ডিজিএইচসি নির্বাচন নিয়ে ফের শুরু হয় সংঘাত। বাম সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিলে ঘিসিংয়ের জিএনএলএফ থেকে বিচ্ছিন্ন হয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নামে নতুন দল গঠন করেন তারই একসময়ের সহযোগী বিমল গুরু। রীতিমতো ঘিসিংকে ক্ষমতাচ্যুত করে পাহাড়ের শেষ কথা হয়ে ওঠেন গুরু। এরপর 2011-তে রাজ্যে পট পরিবর্তন। এই পট পরিবর্তনের পর পাহাড়ের দিকে বাড়তি নজর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বিভিন্ন কারণে তিনি ছুটে গেছেন পাহাড়ে, কিন্তু তারপরেও পাহাড়ে দলগত দ্বন্দ্ব অব্যাহত থেকেই গেছে। একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে সেখানকার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু তারপরেও তাদের জাতিগত সমস্যা, তাদের কারো আবার ব্যক্তিগত সমস্যাও বলা যেতে পারে, এই সব মিলিয়ে পাহাড়ের যে রাজনীতি, সেই পাহাড়ের রাজনীতি সমতলের রাজনীতি থেকে পৃথক হয়েই থেকেছে। আবার গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করা মোর্চার তা তাদের আরেকটি ধরনকে বলায়।
এই অবস্থায় বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক কর্মসূচি উত্তরে বাংলাদেশ থেকে আসা অত্যাচারিত হয়ে মানুষদের মনে একটা বিশ্বাস জন্মায়। পাশাপাশি বাম আমল থেকে একের পর এক বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলো নতুন করে খোলার এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বিজেপিকে উত্তরবঙ্গের জমিতে পদ্ম ফোটাতে সাহায্য করে। উত্তরে বিজেপির এই উত্থান আবার নতুন করে উত্তরবঙ্গকে পৃথক করার দাবি তুলতে শুরু করেছিল। এমনকি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদারও উত্তরবঙ্গের অঞ্চলগুলোকে উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের অধীনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছিলেন। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনে যেমন বিজেপির কাছে তাদের এই উত্তরের গড় ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ, আবার উত্তরের এই পদ্ম ঘাঁটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল শিবির। দিনহাটা, মাদারিহাট, ধূপগুড়ি, রায়গঞ্জ এই কেন্দ্রগুলো বিজেপির থেকে উপনির্বাচনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, যা অবশ্যই বাড়তি অক্সিজেন জুগিয়েছে ঘাসফুল শিবিরকে। কিন্তু তা সত্ত্বেও উত্তরের হিমেল হাওয়া কেমন যেন ঠিক খাপ খাইয়ে নিতে পারছেন না তারা। সত্যিই কি এই দুই যে নেতাকে তারা তাদের দলে সংযোজন করেছেন তার মাধ্যমে তারা কি বাড়তি কোনো বেনিফিট পেতে পারেন? আমরা যদি একটু বিশ্লেষণের দিকে যাই তাহলে দেখব প্রথম নামটি হলো জন বার্লা। এই জন বার্লার অবস্থান মূলত আলিপুরদুয়ারে। এই জন বার্লা এর আগে বিজেপিতে ছিলেন, জিতেও ছিলেন। সেই জন বার্লাকে বিজেপি টিকিট দেননি, জন বার্লা তৃণমূলে এসছেন। যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে জন বার্লা আসার ফলে তৃণমূল কংগ্রেসের যে বিরাট কোনো প্রফিট হবে এমনটা নয়। মূলত আলিপুরদুয়ার জেলায় যে ৫টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই ৫টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২-৩টিতে, বিশেষ করে কালচিনিতে বলা ভালো, তার অর্থাৎ জন বার্লার একটা সমর্থন রয়েছে বা একটা তার হোল্ড রয়েছে বলা যায়। সেই হোল্ড কাটিয়ে এই কালচিনি আসনটি যদি তৃণমূল কংগ্রেসের দিকে তিনি এনে দিতে পারেন তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটা তৃণমূলের পক্ষে বেনিফিট হবে। উল্টো দিকে যদি আমরা শঙ্কর মালাকারের দিকে তাকাই, দীর্ঘদিনের কংগ্রেসি রাজনীতির ঘরানার মানুষ তিনি। যখন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট লড়াই হয়েছে কিংবা আবার এই কংগ্রেস তৃণমূল থেকে সরে গিয়ে সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে, তখনও এই শঙ্কর মালাকার কংগ্রেসেই ছিলেন। এরপর এই শঙ্কর মালাকার এতদিনে তিনি এবার তৃণমূল কংগ্রেসে প্রবেশ করেন। মূলত শিলিগুড়ি অঞ্চলে তার রাজনীতির আনাগোনা। তিনি সেখান থেকে একবার বিধায়কও হয়েছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে শঙ্কর মালাকারকে নিয়ে তৃণমূল কংগ্রেসের খুব বিরাট প্রফিট হবে এমনটা কিন্তু উত্তরবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন না। তার কারণ, প্রধান কারণ হচ্ছে যে কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনটাই তো প্রায় নেই বললেই চলে। যে সংগঠন কংগ্রেসের একেবারে একটা সময় উত্তরবঙ্গে অত্যন্ত ভালো অবস্থায় ছিল, বিশেষ করে বেশ কিছু এলাকাগুলোতে, কিন্তু সেই কংগ্রেস প্রায় পুরোটাই তৃণমূল কংগ্রেসের আগেই ঢুকে গিয়েছে। আর বাকি কিছু যা ছুটকাট ছিল সেখান থেকে কিছু বিজেপিতে অন্তর্ভুক্ত হয়েছে, আর কিছু হয়তো সামান্য পড়ে রয়েছে। এই সামান্য অংশ দিয়ে শঙ্কর মালাকার তৃণমূলকে কতটা বেনিফিট এনে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন আছে। তাহলে এই দুই নেতার উপর ভর করে কি তৃণমূল কংগ্রেস আগামী ২৬-এর নির্বাচনে উত্তরবঙ্গে ঝাঁপাবে? বিষয়টা কিন্তু তা নয়। মূলত তৃণমূল কংগ্রেসের এবারের উত্তরবঙ্গে নির্বাচনের প্রেক্ষাপটে তাদের বক্তব্যের যে জায়গাগুলো থাকবে, প্রথম জায়গা, বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণে তারা কতটা অসফল হয়েছে। এই অসফলতার চিহ্নটা যদি তৃণমূল কংগ্রেস সঠিকভাবে তুলে ধরতে পারে সেখানকার মানুষের কাছে, তাহলে সেটা হবে তাদের বেনিফিটের অন্যতম একটি কারণ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আগামী দিনে এই মানুষগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্টের, উন্নয়নের, সেটা চা বাগান খোলা থেকে শুরু করে চা শ্রমিকদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে উত্তরবঙ্গের একেবারে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে
সরকারি উন্নয়নের যে ধারা, সে ধারা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পূরণ করতে তারা কতটা সমর্থ হয়েছে তার তথ্য তুলে ধরা। আপনাদেরকে জানাই যে এই ধূপগুড়ি, একটু আগেই আমরা আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বলছিলাম যে এই ধূপগুড়ি উপনির্বাচনের সময় আমরা দেখেছি যে ধূপগুড়িকে মহকুমা করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু সেই প্রতিশ্রুতি রাখাও হয়েছে। কিন্তু কান পাতলে এই ধূপগুড়ি অঞ্চলে বা উত্তরবঙ্গে এখনও শোনা যাচ্ছে এটা যে হয়েছে বটে, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে বটে, কিন্তু একেবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে এমনটা কিন্তু অনেকে মনে করছে না। ফলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাছে উত্তরবঙ্গের মাটি এখনও যে অত্যন্ত শক্ত মাটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শক্ত মাটিতে ঘাসফুল ফোটাতে গেলে অত্যন্ত দায়িত্ব নিয়ে পড়ে থেকে সেচ করতে হবে। এবার সেচটা করবে কে বা কারা? আমরা যদি উত্তরবঙ্গের যারা তৃণমূল কংগ্রেসের অন্যতম একেবারে প্রথম সারির নেতারা রয়েছেন তাদের দিকে তাকাই, তাহলে দেখব গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, এই যে নামগুলো আমরা বারংবার পেয়েছি, কেমন যেন রাজনীতির কারণে, সময়ের কারণে আর ফ্রন্টলাইনে এরা এভাবে নেই। ফ্রন্টলাইনে এসছেন কে না, উদয়ন গুহ, যিনি দীর্ঘ সময় মূলত ফরওয়ার্ড ব্লকের থাকা মানুষ, তিনি এখন তৃণমূল কংগ্রেসে এসে জিতেওছেন এবং সেই মানুষটির এখন তৃণমূল কংগ্রেসের সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে দাঁড়িয়েছে। কান পাতলে এক্ষেত্রেও আবার দ্বন্দ্বের গন্ধ পাওয়া যাচ্ছে। সুতরাং পরিস্থিতিটা যে খুব একটা সহজ তৃণমূল কংগ্রেসের কাছে এমনটা কিন্তু নয়। একদিকে নেতৃত্বের, সঠিক নেতৃত্বের অভাব, সেখানে সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে মানুষের কাছে যাওয়ার থেকে শুরু করে, মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া থেকে শুরু করে, মানুষের তথ্য আবার দলের কাছে পৌঁছে দেওয়া, এই দুই সমন্বয়ের একটা অভাব থেকে গেছে, যা কাটিয়ে তাদেরকে উঠতে হবে আগামী এই সময়ের মধ্যে। এবং অবশ্যই যেটা একটু আগেও বললাম যে বিজেপির যে অসফলতাগুলো আছে, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল অথচ পালন করতে পারেনি, সেই ট্রাম্প কার্ডটা তারা যদি খেলতে পারে তাহলে একটা বেনিফিট 26-এর নির্বাচনে তারা ঘরে তুলতে পারবে। নচেত এই শঙ্কর মালাকার বা জন বাল্লা দিয়ে তৃণমূল কংগ্রেস যে খুব একটা বিরাট প্রফিট কিছু ঘরে পাবে এমনটা কিন্তু মনে করছে না রাজনৈতিক মহল। কিন্তু সবটাই সময়ের উপরে নির্ভর করবে। এখনও অনেকটা সময় বাকি 26 আসার ক্ষেত্রে। উত্তরে যে এবার বাড়তি নজর তৃণমূল কংগ্রেস দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই বাড়তি নজর দেওয়ার ক্ষেত্রে কি কি রণকৌশল তারা নির্ধারণ করে আমাদের নজর সেদিকে থাকবে। আজ এডিটরস ডায়েরি এখানে শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।